আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় ২ নম্বর পর্ব। কৃষিতে আধুনিক উপকরণ ও জীবিকা সত্তা ভিত্তিক থেকে বাণিজ্যিক কৃষি। কৃষিকাজে আধুনিক উপকরণ। দেখো, কৃষিকাজ একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। যত সময় এগোচ্ছে তত কিন্তু এই কৃষিকাজের পদ্ধতি, তার চরিত্র সব কিছুই পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞান এবং প্রযুক্তির হাত ধরে ব্যাপক মাত্রায় উন্নয়নের ফলে কৃষিকাজে আধুনিক উপকরণের ব্যবহার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। কৃষিকাজে এইসব আধুনিক উপকরণের প্রয়োজনীয়তাগুলো কি কি সেটা দেখে নিই চলো। ১ নম্বর পয়েন্ট রয়েছে উৎপাদন বৃদ্ধি। কারণ পৃথিবীব্যাপী জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে, তাই উৎপাদন বৃদ্ধি করাটা এখানে মাস্ট। খাদ্য সরবরাহের সুনিশ্চিত করার জন্য আধুনিক উপকরণের প্রয়োগ ঘটানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর ২ নম্বর পয়েন্ট কি বলছে, আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পায়। যত বেশি পতিত থাকা জমিগুলো আছে, মানে পড়ে থাকা যে জমিগুলো, তাতে কৃষির প্রসার এখনও ঘটেনি। সেখানে যদি আধুনিক উপকরণের প্রয়োগ ঘটানো হয় তবে কৃষি দ্রুত প্রসার লাভ করবে এবং আবাদি জমির পরিমাণও বৃদ্ধি পাবে। ৩ নম্বর পয়েন্ট দেখো, দারিদ্র্য এবং অসমতা দূরীকরণ করা যাবে। যত বেশি কৃষির প্রসার ঘটবে তত এইগুলো দূরীকরণ করা সম্ভব হবে। আর দেখো, বহু ফসলি চাষ। আধুনিক উপকরণকে যদি প্রয়োগ ঘটায় তাহলে যেটা এক ফসলের জমি ছিল তাকে ২ অথবা ৩ অথবা ৪ এরকম ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব হবে। এর ফলে শস্য প্রগলতার পরিমাণ বহুলাংশে বাড়বে। শস্য প্রগলতা এখন তো পড়ায়নি, লাস্ট যখন চ্যাপ্টারটা যখন এন্ড হবে সেখানে পড়াবো, তাই এই শস্য প্রগলতার ব্যাপারটা শুনে রাখো শুধু। এবার দেখো ৫টি আধুনিক কৃষি উপকরণ কি কি। ১ নম্বরটা হচ্ছে জলসেচ। ২ নম্বর হচ্ছে উন্নত বা উচ্চ ফলনশীল বীজ। ৩ নম্বর রাসায়নিক সার। ৪ নম্বর হচ্ছে কীটনাশক। আর ৫ নম্বর হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। এই প্রত্যেকটা সম্পর্কে আমরা জানব। দেখো, প্রথমটা দেখা যাচ্ছে কি, কীটনাশক স্প্রে করছে ধানের জমিতে। তার নিচে দেখো জলসেচ পদ্ধতি 11 আমরা একটু পড়েছিলাম না। উপরে দেখো অনেকগুলো বীজ এর বস্তা রয়েছে। বীজ মানে এখানে উন্নত ফলনশীল বীজ। আর 4th যে নীল রঙের বস্তার ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাসায়নিক সারের ছবি। আর মাঝে রয়েছে কি আধুনিক যন্ত্রপাতি। ট্রাক্টরটা দেখো একটু অন্যরকম দেখতে। বিদেশে এর প্রয়োগ খুব ঘটছে আজকাল, আমাদের দেশেও কিন্তু এর প্রয়োগ দেখা দিচ্ছে। তার এই 5টি উপকরণ সম্পর্কে আমরা জানব। প্রথমে হচ্ছে জলসেচ ব্যবস্থা। আমাদের ভারতবর্ষের কৃষিতে জলসেচ ব্যবস্থার গুরুত্বগুলো দেখো। প্রথমটা রয়েছে মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা। এটা তো আমরা ক্লাস 9 থেকেই পড়ছি, 9-10 থেকেই, যে মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চিত ব্যাপারটার জন্য আমাদের দেশে বিশেষভাবে জলের খুব ক্রাইসিস দেখা যায় কিছু কিছু অঞ্চলে। কিছু কিছু না, অনেকটা অঞ্চলে দেখা যায়। আমাদের পশ্চিমবঙ্গে হয় না ঠিকই, কিন্তু বিহারে দেখো, রাজস্থানে দেখো, ওখানে কিন্তু জলের খুব প্রয়োজন। তাই জলসেচ ব্যবস্থার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ২ নম্বর কি বলছে, শীতকালীন বৃষ্টিপাতের এখানে অভাব রয়েছে। হ্যাঁ, শীতকালে যে চাষগুলো হয় তার জন্য কিন্তু জলের অভাবটা দেখা দেয়, কেননা বৃষ্টি আমাদের শীতকালে হয় না বললেই চলে, সামান্য, তাতে ফসল ফলে না। তাই সেই সময় জলসেচ ব্যবস্থার একটা গুরুত্ব রয়েছে। তারপরে দেখো কি বলছে, বৃষ্টিপাতের অসম বন্টন। পুরো গোটা ভারতবর্ষ জুড়ে একই রকম যে বৃষ্টিপাত হচ্ছে তা তো নয়, কোথাও বেশি কোথাও কম। তাহলে যেখানে বেশি সেখানে সেরকম মানে ফসল চাষ করতে বাধ্য হচ্ছে কৃষকরা, কিন্তু যেখানে একদম কম, যেখানে একদম শুখা মৌসুম হচ্ছে সেইখানে খুব সমস্যা, আর ভালো চাষবাস করা যাচ্ছে না। তাহলে সেখানেও প্রয়োজন জলসেচ ব্যবস্থার। তারপরে দেখো উচ্চ ফলনশীল শস্যের চাষ। হ্যাঁ, এইটা যদি চাষ যদি করতে হয়, নর্মাল যদি মনে করি বৃষ্টি জলের উপর নির্ভরশীল থাকবো, তাহলে তো আর এই উচ্চ ফলনশীল শস্যের চাষ করা যাবে না। কেননা হাই ইয়েল্ডিং সিডস এর কি বলবো, ওয়াটার কনজামশন ক্যাপাসিটি খুব বেশি, হাই, খুব বেশি পরিমাণে সে জলটা
ইনটেক করতে পারে নিজের শরীরে, তবেই কিনা ফসলটা বেশি ভালো হয়, না হলে হয় না এই উচ্চ ফলনশীল শস্যের চাষ। তারপরে দেখো মৃত্তিকার অসম ধারণ ক্ষমতা। হ্যাঁ, যেমন দোআঁশ মাটি, তাতে বালি আর কাদার ভাগ একই রকম পরিমাণ থাকে, তাই সেটা ভালোভাবে জল ধারণ করে থাকতে পারে। কিন্তু যাতে বালির ভাগটা বেশি, মানে বেলে মাটি টাইপের যে মাটিগুলো হয়, এরকম তো মাটি রয়েছে, তো সেইখানে আবার মৃত্তিকার ধারণ ক্ষমতা কম থাকায় সেখানে জলসেচ ব্যবস্থাটার মানে রাখতেই হবে, কিছু করার নেই। আবার দেখো বহু ফসলি চাষ। অবশ্যই আমি যদি মনে করি একটা জমিতে আমি অনেকগুলো চাষ করব, বছরের 3বার চাষ করতে চাইবো, তাহলে সব সময় তো বছরের সবটা টাইম তো বৃষ্টিপাত হবে না, তাই সেই ক্ষেত্রে আমার দরকার জলসেচের। আর দেখো কি বলছে, ভারতবর্ষে কৃষির জমির প্রয়োজনও বৃদ্ধি করা প্রয়োজন। হ্যাঁ, আমার এখানের কথার মানে হচ্ছে এই নয় যে যা কৃষি জমি আছে সেটাকে আমি আরও খনন করে করে মানে বা বলতে পারি গাছপালা সরিয়ে দিয়ে কৃষি জমির পরিমাণটা বাড়ানোর কথা এখানে বলছে না। যেটা কৃষি জমি আছে সেটাকে আমি যদি বেশি করে ইউটিলাইজ করতে চাই, তাহলে আমাকে জলসেচটা বাড়াতে হবে, তবে গিয়ে আমি সেই কৃষি জমির প্রয়োজনীয়তাটাকে আরও বেশি বাড়াতে পারবো, তাই তো। এবার দেখো এদিকে কি বলছে, ভারতবর্ষে জলসেচের বিভিন্ন রকম পদ্ধতি। হ্যাঁ, এখানে তো পদ্ধতিগুলো আগেই পড়া আছে, কূপ বা নলকূপ পদ্ধতি, পুকুর এবং জলাশয় পদ্ধতি, সেচ খাল পদ্ধতি, সেটা আবার দুরকম, নিত্য খাল এবং প্লাবন খাল। এটা সম্পর্কে ডিটেলস আর যাচ্ছি না তেমন একটা, কারণ 11-এ পড়েছো, শুধু দেখে নাও এদের মধ্যে সুবিধাগত বা অসুবিধাগত কি কি পার্থক্য রচনা করা যাচ্ছে। ঠিক আছে, দেখো এদিকে রয়েছে 1 নম্বর পয়েন্টে খাল বা নিত্য খাল এবং প্লাবন খালের কথা বলছে। তার সুবিধাগুলো কি কি আমি দুটো বলছি। জলবাহিত পলি দ্বারা মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করা যায়। আর 2 নম্বর পয়েন্ট বলছে যন্ত্র দ্বারা জল প্রবাহ নিয়ন্ত্রিত হয় বলে সময়ের উপযোগী। ঠিক আছে, কেননা এই টাইপের খাল সারা বছর ধরেই জলসেচ সম্ভব হয়। আর এদিকে অসুবিধাগুলো কি বলছে, প্লাবন খাল দ্বারা সারা বছর জলসেচ আবার অসম্ভব ব্যাপার। ঠিক আছে, একদিকে সুবিধা আর একদিকে অসুবিধা। এখানে কিন্তু বলেছে নিত্যবহ খাল দ্বারা সারা বছর জলসেচ সম্ভব, কিন্তু এখানে প্লাবন খালটা কিন্তু সারা বছর জলসেচ সম্ভব নয়, কারণ প্লাবন মানেই যখন প্লাবন হয়, যখন বন্যা হয় তখন সুবিধাজনক। ঠিক আছে, আর কোনো কোনো ক্ষেত্রে আবার লবণাক্ত জল খালের মধ্যে প্রবেশ করতে পারে, অবশ্যই কৃষিক্ষেত্রকে একদম সর্বনাশ করে দিতে পারে। এবার দেখো 2 নম্বর পয়েন্টটা কি বলছে, কূপ এবং নলকূপ, স্থায়ী, অস্থায়ী, গভীর, অগভীর, এত রকম ভাগগুলো ছিল, আগে পড়েছো। এবার দেখো তার সুবিধা অসুবিধাগুলো। একদিকে বলছে ক্ষুদ্র জমিতে অল্প বিনিয়োগ করে জলসেচটা সম্ভব, অন্যদিকে বলছে কঠিন শিলাস্তরে কূপ খনন খুবই অসুবিধাজনক। হ্যাঁ, অবশ্যই কঠিন যেখানে শিলাস্তর সেখানে কি করে কূপ খনন করবে, তাই তো। এবার দেখো জলাশয়ে চলে আসছি, ডোঙা বা সেচনি। এটা কি বলছে, বাঁধের সাহায্যে জলাশয় নির্মাণ সহজসাধ্য। ঠিক আছে, আবার এদিকে দেখো কি বলছে, শুষ্ক ঋতু যখন, তখন কিন্তু জলাশয় আবার শুকিয়ে যায়। অতিবৃষ্টিতে আবার বাঁধ ভেঙে বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা কিনা ডিভিসিতে হয় প্রতি বছর। তাহলে এইগুলো হলো সব জলসেচের সুবিধা এবং অসুবিধা। এখান থেকে আমরা পার্থক্য রচনা করতে পারবো, আবার নিজস্বভাবে আলাদা করে পয়েন্টও লিখতে পারবো। এবার দেখো 2 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম, উচ্চ ফলনশীল বীজ মানে হাই ইয়েল্ডিং সিডস। দেখো এখানে সব পয়েন্ট পড়ার দরকার নেই, মেন যে কথাটা মনে রাখবে সেটা হচ্ছে প্রথম কে ভেবেছিলেন, কে তৈরি করেছিলেন। দেখো এখান থেকে এতটুকুর মধ্যে সেটা লেখা আছে। বলছে যে উচ্চ ফলনশীল বীজের একটি বিশেষ শারীরবৃত্তীয় গুণ থাকে, যার মাধ্যমে মৃত্তিকার যে পুষ্টিসাধক আছে সেই সমস্ত বস্তুগুলো গাছের পাতাকে বৃদ্ধির পরিবর্তে শস্য বৃদ্ধিতে সাহায্য করে। মানেটা কি হলো, এই সব বীজের মধ্যে কি থাকে, একটা বিশেষ গুণ থাকে, শারীরবৃত্তীয় গুণ, যারা কিনা কি করছে, আমাদের যে কোনো গাছের যে পাতাগুলো তাকে বেশি বাড়তে না করছে। ঠিক আছে, একে না করছে বাড়তে, ও বাড়তে ভালো কাউকে বৃদ্ধি করতে সাহায্য করছে এই ফসলটাকে।
এইটাকে বৃদ্ধি করতেও সাহায্য করছে। হাই ইয়েল্ডিং সিডস, পাতা কম ফসল বেশি। এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? অধ্যাপক নরম্যান বোরলগ। ইনি 1960 থেকে 70-এর মধ্যে প্রথম মেক্সিকোতে নতুন ধরনের গমের বীজ উদ্ভাবন করেছিলেন এবং সেখান থেকেই শুরু হয় কৃষিজাত শস্য উৎপাদনে এক নতুন অধ্যায়। হলো এবার নিচে যে রয়েছে আমাদের ভারতবর্ষে ব্যবহৃত উচ্চ ফলনশীল বীজের বৈশিষ্ট্য, এখানেও সবকটা পয়েন্ট ইম্পর্টেন্ট নয়, শুধু এই 3 নম্বর পয়েন্ট 4 নম্বর পয়েন্ট ভালো করে জানবে, কারণ এখানে লেখা আছে উন্নত গম বীজগুলো কি কি, উন্নত ধান বীজগুলো কি কি, আর জানতে হবে যে গম উৎপাদনে মোট জমির কত শতাংশ ব্যবহৃত হয় আর ধানের ক্ষেত্রে কতটা ব্যবহৃত হয় এই উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে। ঠিক আছে, আর কোনটা জানতে হবে, এই বীজ ব্যাংক প্রকল্প কেন চালু করা হয়েছে। কারণ প্রাকৃতিক বিপর্যয় হয়, যেমন আমফান হলো কদিন আগে, রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে জমিতে, যুদ্ধ লাগতে পারে, সমস্ত কারণে কিন্তু বীজ ভাণ্ডার যদি নষ্ট হয়ে যায় তবে তো বীজ বপনের জন্য বীজ যোগান দেওয়ার প্রয়োজন পড়বে। সেই জন্য 1999 থেকে 2000 খ্রিস্টাব্দ থেকে আর কি এই বীজ ব্যাংক প্রকল্প চালু করা হয়েছে। আর কি রয়েছে, জাতীয় বীজ নিগম, এর দ্বারা কি করা হয়, বীজ ব্যাংকের কার্যকলাপগুলোকে রূপায়িত করা হয়। বর্তমানে জাতীয় স্তরে মোট 2টি আর রাজ্য স্তরে মোট 15টি বীজ নিগম কার্যকর হিসেবে ভূমিকা পালন করে চলেছে। তাহলে আমাদের রাজ্যে বলছি যে কোন সমস্ত রাজ্য স্তরগুলো মিলিয়ে মোট 15টি আছে আর একদম ন্যাশনাল স্তরে 2টি আছে, সব মিলিয়ে মোট 17টি এই বীজ নিগম কথাটা বলছি। তাহলে এই কটা পয়েন্টস জানলেই যথেষ্ট। এবার দেখো রাসায়নিক সার বা কেমিক্যাল ফার্টিলাইজার, এটা কি বলছে, এখনকার যুগে কিন্তু জৈব সারের পরিবর্তে রাসায়নিক সারের প্রয়োগ বেশি করে দেখা দিচ্ছে, আর আমাদের ভারতবর্ষে কৃষিকাজে রাসায়নিক সারের ব্যবহারও বেশ ভালোই দেখা দিচ্ছে। এখানেও অত কিছু পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু জানতে হবে কোনটুকু, এই পয়েন্টটা বিশেষ করে জানতে হবে যে রাসায়নিক সারের ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা দিক আছে, সেটা হলো নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এই সমস্ত রকম সারের একটা উপযুক্ত একটা বন্টন আছে। সেই বন্টনটা কি, সেই বন্টনটা বা অনুপাতটা হচ্ছে 4:2:1। এই অনুপাতেই কিন্তু জমিতে এই যে 3টে রাসায়নিক সার প্রয়োগ করা হয়। ঠিক আছে, মেইনলি নাইট্রোজেনটাই বেশি লাগে তাই ওর পরিমাণটা 4, ফসফেটটা 2 আর পটাশটা অল্প লাগে তাই 1। ঠিক আছে, এবার দেখো কীটনাশক বা ইনসেকটিসাইডস, এটা আবার 3 ধরনের 3 ভাবে প্রয়োগ করা যায় বা 3 রকম টাইপের কীটনাশক হয়। 3 ভাবে কীটকে নাশ করার একটা কল, দেখি 3টে কি কি। 3টে হলো, 1 হচ্ছে স্পর্শ বিষ, 2 হলো পাকস্থলীয় বিষ, 3 ধূম্রদ্রব্য। প্রথমটা দেখো কি বলছে, স্পর্শ বিষ। যখন কীটনাশকের সংস্পর্শে আসছে তখনই কীটপতঙ্গ টাটা বাই বাই হয়ে যাচ্ছে। এই বিষ কিন্তু উদ্ভিদ নিকোটিন, রেটোনাস আর ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন, জৈব ফসফরাস, ফলিডলের নাম শুনেছ হয়তো, এইসব থেকে তৈরি হয়। এবার দেখো পাকস্থলীয় বিষ, এটা কি, এটা হচ্ছে যখন কীটনাশকটা কীটনাশককে যখন খাচ্ছে সেই কীটপোকা, পেটে চলে গেল, বিষক্রিয়া, টাটা বাই বাই। তাহলে এই জাতীয় কীটনাশকের মধ্যে আবার আর্সেনিক যৌগ থাকে আর জিঙ্ক ফসফাইড থাকে। আর কি বলছে, ধূম্রদ্রব্য, এটা হলো এক ধরনের কীটনাশক যার থেকে যখন প্রয়োগ করা হয় তখনই একটা বিষাক্ত ধোঁয়া বের হয়, সেই ধোঁয়াতেই কীটপতঙ্গ টাটা বাই বাই হয়ে যায়। তাহলে এই কীটনাশকটাও কিন্তু কি ধরনের, কার্বন ডাইসালফাইড, ক্যালসিয়াম সায়ানাইড, ইথাইল ব্রোমাইড। আচ্ছা, এখানে একটা নাম আছে ক্যালসিয়াম সায়ানাইড, এই কথাটা মনে রাখবে, কারণ আমাদের ক্ষেত্রে কিন্তু মানুষের ক্ষেত্রে পটাশিয়াম সায়ানাইড কিন্তু খুব ক্ষতিকারক, সঙ্গে সঙ্গে মুখে দিলেই শেষ। এদের ক্ষেত্রে ক্যালসিয়াম সায়ানাইডটা দিলেই শেষ। আর দেখো কি বলছে, ভারতবর্ষে আমাদের কীটনাশকের ব্যবহার তুলনামূলকভাবে একটু কম হয়, তাও দিতে হয়,
কেননা না দিলে আবার 10,000 কোটি টাকার শস্য কীটপতঙ্গ খেয়ে ফেলে। আর আমাদের দেশের কিন্তু এই নিমভিত্তিক কীটনাশক ব্যবহারের উপর খুব গুরুত্ব দেওয়া হয়। আর যাতে করে রোগ পোকার আক্রমণ দূর করা যায়, তার জন্য পরিবেশের বন্ধু সুলভ যে সমস্ত পোকামাকড় বা বলা যায় বন্ধু পোকা, তাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে এমন কীটনাশক প্রয়োগ করা হয় না যাতে করে ফসলের যারা বন্ধু পোকা তারাও টাটা বাই বাই হয়ে যায়। বুঝে গেল? এবার দেখো, যেটা লাস্ট পয়েন্ট ছিল, আধুনিক যন্ত্রের উপকরণ যেটা, সেটা এর উদ্দেশ্য আর আধুনিক যন্ত্রপাতি দুটো মিলিয়ে দিয়েছে। সোজা কথা হলো, আমি আধুনিক যন্ত্রপাতিগুলো আগে দেখব কি কি আছে, তারপরে দেখব তার উদ্দেশ্য কি। ঠিক আছে, দেখো পাওয়ার টিলার, ট্রাক্টর, এতগুলো কথা আছে, বেশি মনে রাখতে হবে না, 2-3টে থেকে মনে রাখবে তাহলেই হবে। এই স্প্রিং দাঁত বা গজাল দাঁত বিশিষ্ট, মানে হাতির দাঁতের মতো, তাকে বলা হয় হ্যারোস। এই সবগুলো দিয়ে কি করা হয়? জমিকে কর্ষণ করা হয়। ছবি দেখেছো? 2 নম্বর দেখো, চাকাযুক্ত নিড়ানি যন্ত্র বা জাপানি ধান নিড়ানি যন্ত্র, এর দ্বারা তৈরি কি করা হয়? আগাছাকে পরিষ্কার করা হয়। সিড ড্রিল, সিড ড্রিল মানে হচ্ছে কি? বীজকে বপন করা। ড্রিল করা নাম নিশ্চয়ই শুনেছ। ড্রিল করা হয় কোথায়? যে কোনো বাড়িতে। আর সিড মানে এখানে বীজ, তাহলে বীজটাকে বপন করা হচ্ছে এখানে। এবার দেখো, রোগকে দমন করার জন্য কি কি লাগছে? ডাস্টার লাগছে, আমাদের স্কুলের ডাস্টার নয় এটা, স্প্রেয়ার লাগছে। আর তেমন কিছু দরকার নেই ভেতরে। শস্য কাটার জন্য কি লাগে? রিপার লাগে, মোয়ার লাগে, অনেকগুলো কথা আছে, এত কথা তো মনে রাখতে পারবে না, 2-3টে করে মনে রাখলে যথেষ্ট। আর শস্য পরিষ্কার করা, শস্য কাটাটা হয়ে গেল, শস্য পরিষ্কার মানে কি? ধরো মনে করলাম আমি ধানটাকে বার করব, চাল মানে ধানের থেকে চাল বার করব, চালটা বার করলাম, এবার চালের গায়ে যেটা লেগে থাকবে তুষ, সেটা তো লেগে লেগে থাকবে, সেটাকে তো সরাতে হবে। সেই সরানোর জন্য বা পরিষ্কার করানোর জন্য কি প্রয়োজন? যন্ত্রচালিত উইনোয়ার বা উইনিং পাখা। ঠিক আছে, এবার দেখো, কৃষিক্ষেত্রে আধুনিক উপকরণগুলো তো আমরা প্রয়োগ করে ফেললাম, তার জন্য তো কিছু সমস্যা দেখা দিতে পারে এবং তার কিছু সমাধানও রয়েছে। সমস্যাগুলো কি কি? সমস্যার কথা যদি ধরি, তাহলে প্রথমত দেখা যাচ্ছে বাস্তুতান্ত্রিক সমস্যা, আর রয়েছে সামাজিক সমস্যা, রয়েছে অর্থনৈতিক সমস্যা, আর রয়েছে মানুষের স্বাস্থ্যের সমস্যা। দুটোকে রাইট দিলাম কেন? কারণ এই দুটো বেশি ইম্পর্টেন্ট। দুটো যে গোল দিলাম ওই দুটো অত ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, বাস্তুতান্ত্রিক সমস্যাটাই বেশি করে লাভ দরকার, কেননা ভৌমজলের স্তরের ক্ষয়ক্ষতি হচ্ছে, এত জলসেচ ব্যবস্থা হয়ে গেছে এখন, তার জন্য ভূমি দূষণ হচ্ছে, জলদূষণ হচ্ছে, ইউট্রিফিকেশন সৃষ্টি হচ্ছে, জিন সম্পদের ধ্বংস হচ্ছে, মরুকরণ হচ্ছে, ক্ষয় হচ্ছে, এই এত কিছু হচ্ছে। আর লাস্ট যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের সমস্যা হচ্ছে, জটিল জটিল রোগ হচ্ছে মানুষের। এত এত কীটনাশকযুক্ত খাবার খাবো তো বেঁচে থাকবো? রোগ প্রতিরোধ ক্ষমতাও আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে, সোজা কথা ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে ভেজাল খেয়ে খেয়ে। এবার দেখো, সমাধান বা প্রতিকারগুলো কী কী? অবশ্যই এর সমাধান আছে কিছু। স্থায়ী কৃষিকাজের একটা প্রচলন করতে হবে, যে বারবার চেঞ্জ করে 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 যদি আমি জমিটাকে করি তাহলে একটু সমস্যা হতে পারে, তাই বলছি স্থায়ী কৃষিকাজ। তারপরে ভূমিটাকে বেশি করে কর্ষণ না করা, বেশি করে যদি কর্ষণ করা হয় তাহলে মাটির নিচে যে নিজে নিজে তৈরি করেছিল একটা গঠন, সেটা বেশি করে ধ্বংস হয়ে যায়। আর কি? চিরাচরিত জৈব কৃষি পদ্ধতির প্রচলন করা, জমিকে দুবার খনন করা পদ্ধতি চাষাবাদ করা, মানে বেশি করে না করে দুবার করে খনন করলেই চাষাবাদ করা যাবে, উপযুক্ত পরিকল্পনা নেওয়া। তাহলে এই সবগুলো হলো এর সমাধান। এবার দেখো, যে পয়েন্টটা বলেছিলাম জীবিকা সত্তা ভিত্তিক থেকে বাণিজ্য ভিত্তিক কৃষি, প্রথমে দেখি জীবিকা সত্তা ভিত্তিক কৃষিটা কি। এটা হলো এক ধরনের প্রাচীন বা আদিম কৃষি। এই কৃষি ব্যবস্থায় মূলত জীবন ধারণের প্রয়োজনে শস্য উৎপাদন করা হয়, তাই একে বলা হচ্ছে ভরণ পোষণ কৃষি বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। দেখো, এর প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে, অর্থনৈতিক বৈশিষ্ট্য আছে, সামাজিক বৈশিষ্ট্য আছে। আচ্ছা, প্রাকৃতিক বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে যে খুব একটা যে হাইফাইভাবে চাষ করা হচ্ছে তা নয়,
জীবিকা থেকে বোঝা যায় যে কথাটা কি বলছে। নিজের জীবিকা ধারণ করার জন্য বা জীবিকা অর্জনের জন্য অতটুকু চাষ বা কৃষিকাজ করা। তাই এখানে প্রাকৃতিক বৈশিষ্ট্যটা খুব একটা কি বলবো, মানে প্রাকৃতিক বৈশিষ্ট্যটা খুব একটা নয়। অর্থনৈতিক বৈশিষ্ট্য দেখো, এখানে রয়েছে কিন্তু পশু এবং পেশি শক্তির প্রাধান্য বেশি। কৃষিক্ষেত্রে আবার ছদ্ম বেকারত্ব দেখতে পাওয়া যায়। ছদ্ম বেকারত্ব কী জিনিস? এটা হলো যখন সিজন যখন চলছে ফসলের, তখন কাজ আছে কাদের? কৃষকদের। যখন সিজন নেই, অফ সিজন, তখন কোনো কাজ নেই, জমিতে ফসলও নেই, জমি এমনিই পড়ে থাকে। এটা হলো ছদ্ম বেকারত্ব। তারপরে কি? শ্রমিকের মজুরি এখানে কম। কৃষি শ্রমিক খুব সহজলভ্য, সুলভ। অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিন্তু সুবিধা অসুবিধা দুটোই ঢুকে আছে। ধান ছাড়াও বর্তমানে আবার বহু ফসলি ব্যবস্থার মাধ্যমে এর প্রবর্তন ঘটানো হয়েছে। আর কি কি রয়েছে? এতে খুব একটা লাভ হয় না, খুব বেশি করে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল থাকা যায়। তাই ব্যাপারটা পুরোটাই নর্মাল একটা কৃষিকাজ। এবার দেখো সামাজিক কিছু বৈশিষ্ট্য আছে, যেমন যারা কৃষিকাজটা এখানে খুব গুরুত্ব দেয় তারা খুব কুসংস্কার এবং ধর্মীয় আচার আচরণ করে। তারপরে শস্য বোনা বা কাটার সাথে সাথে তারা নবান্ন করে, বিহু করে, এই সমস্ত উৎসবে তারা জড়িয়ে থাকে। আবার যদি কোনো শস্যহানি হয় তখন কিন্তু তাকে মানুষদেরকে দুর্ভিক্ষ এবং অনাহারের কবলেও পড়তে হয়, যেহেতু এটা পুরো সুপ্রাচীন সভ্যতাগুলি থেকে গড়ে ওঠা একটা কৃষিকাজ। ঠিক আছে, জীবিকা সত্তা ভিত্তিকটা হয়ে গেল। এবার দেখি বাণিজ্যিক কৃষিটা কি, কমার্শিয়াল এগ্রিকালচার। আগেরটা ছিল সাবসিস্টেন্স এগ্রিকালচার, যেখানে বৈজ্ঞানিকভাবে উন্নতভাবে পরিকাঠামো নিয়ে কৃষিকাজ করা হয়, সেটা হলো কমার্শিয়াল এগ্রিকালচার। এখানে কিন্তু এক ফসলি কৃষি অবস্থার আধুনিক রূপ বাণিজ্যিক কৃষি। এক ফসলি মানে কি? সারা বছর ধরে একটাই ফসল হয়, এখানে কোনো বারবার নানা রকম ফসল হয় না, কারণ এটা পুরোপুরি বাণিজ্য ভিত্তিক। আমার নিজের পেটের খাবারটা জুগবে তার জন্য আমি এখানে কৃষিটা করছি না, আমি এখানে বাইরে এক্সপোর্ট করার জন্য, দেশের বাইরে, তার জন্য এই কৃষিটা করা হয়। এর বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে দেখো প্রাকৃতিক বৈশিষ্ট্যটা কিন্তু খুব ইম্পর্টেন্স রয়েছে, কেননা এখানে যদি ঠিকঠাক একটা ভালো পরিবেশ, ভালো বৃষ্টিপাত, ভালো উষ্ণতা না হয়, তাহলে কিন্তু সারা বছর ধরে একটাই ফসলকে ফলিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। তাই সেসব জায়গাতেই এই ফসলগুলো হতে পারে, যেখানে কিনা চারণজীব মৃত্তিকা দেখা যায়, উষ্ণতা 10 থেকে 20, বৃষ্টিপাত 50 থেকে 100, উর্বর জমি এবং ঢালযুক্ত সুবিস্তীর্ণ সমতল ভূমি, এতগুলো কন্ডিশন থাকছে। আগেরটায় কিন্তু কন্ডিশন থাকলেও খুব একটা কন্ডিশন বলা যায় না, জীবিকা সত্তা ভিত্তিকের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো। এখানে আবার অর্থনৈতিক বৈশিষ্ট্যটা খুব হাইফাই, কেননা এখানে জমি অত্যন্ত সুলভ বলছে, ব্যাপক এবং বিশাল জমির পরিমাণ, কৃষিজতের আয়তনগুলোও খুব বড় বড় এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করা হয়। ব্যাপক মাত্রায় যান্ত্রিকীকরণ করা হয়, যন্ত্রটাই এখানে বড় কথা। মানুষের ব্যবহার এখানে কম, মানুষের শ্রম কম। গম চাষকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়। আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরেই উদ্বৃত্ত উৎপাদন করা হয়। যদিও এটা ভুল বলবো, কেননা এইখানে আমাদের দেশে যদিও গমটা আমাদের অভ্যন্তরে বিক্রি করা হয়, উদ্বৃত্ত হলে তবে এক্সপোর্ট করা হয়, কিন্তু বাইরের দেশে কিন্তু ভেতরের চাহিদাটা অতটা গুরুত্ব দেওয়া হয় না, বাইরে কতটা এক্সপোর্ট করতে পারবে সেটার উপরে বেশি জোর দেওয়া হয়। শস্যের উৎপাদন ব্যয় অপেক্ষাকৃত এখানে কম হয়, কারণ একটাই ফসল একই রকমভাবে চলতে থাকে, বীজও পাওয়া যায়, সেটা দিয়ে আবার পরের বছর হয়ে যায়, এইভাবে চলতে থাকে বলে শস্যের উৎপাদন ব্যয়টা কম হয়। অত্যন্ত লাভজনক একটা প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আর অতিমাত্রা উৎপাদনের জন্য বিক্রয় মূল্য যথেষ্ট কম হয়। এবার দেখো সামাজিক বৈশিষ্ট্য কি। 100%ই কৃষক এখানে স্বাক্ষর, এই কথাটা খেয়াল করছো? তার এখানে কৃষকরা কিন্তু ভালোই নলেজেবল নিয়ে তবে কৃষিতে এসে তার নিজের এফোর্টটা দিচ্ছে। আর খুব আধুনিক জীবনযাত্রা দেখতে পাওয়া যায় এই সমস্ত কৃষিকাজের ক্ষেত্রে। জনপ্রতি কিন্তু জমির পরিমাণ খুব বেশি, তাই কৃষকের এখানে আয়টাও খুব বেশি। এখানে কৃষক আমাদের দেশের মতো খুব কষ্টে খেটে খুটে মানুষ হওয়া কৃষক নয়, স্যুট বুট পরাও কৃষক ওখানে থাকে। এবার দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষিগুলো কোথায় কোথায় দেখা যাচ্ছে। এটা গ্লান্স একটু চোখের নজরে দেখে বোঝা যাচ্ছে প্রান্তীয় অঞ্চল বরাবর, তার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বেশি দেখা যাচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। আর বাণিজ্য ভিত্তিক কৃষিগুলো কোথায় দেখতে পাচ্ছ?
একদম নাতিশীতোষ্ণ রিজিয়ন এই পোর্শনে দেখা যাচ্ছে। আমাদের ভারতবর্ষ আছে উত্তরের দিকে, মানে পার্বত্য এলাকার দিকে, আর চীনে রয়েছে। তাহলে এটা হলো বাণিজ্যিক কৃষির এলাকা। আর কোথায় হচ্ছে? মকরক্রান্তি রেখার কাছাকাছি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ওই জায়গাটাও একটু ঠান্ডা ঠান্ডা জায়গা, তাই সেখানেও কমার্শিয়াল এগ্রিকালচার হচ্ছে। এবার দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি থেকে কিভাবে আস্তে আস্তে বাণিজ্যিক কৃষিতে ট্রান্সলেট করছে জিনিসটা, সেটা বলছে। মূলত এখানে গাঠনিক পরিবর্তন হচ্ছে আর আর্থসামাজিক পরিবর্তন হচ্ছে। গাঠনিক পরিবর্তনটা কি জিনিস? গাঠনিক পরিবর্তন হচ্ছে মূলধনের সৃষ্টি। মানে আগে মানুষ কম ছিল, চাহিদা কম ছিল। এখন মানুষের বৃদ্ধি বেড়েছে, জনসংখ্যা দ্রুত হারে বেড়েছে, মাথাপিছু আয়ের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমছে। ফলত মূলধনের একটা ব্যাপার থেকে যাচ্ছে। তাই নানা রকম পরিবর্তন করে ধীরে ধীরে বাণিজ্য ভিত্তিক কৃষিটা করা হয়েছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি থেকে। এবং গাঠনিক পরিবর্তনের আন্ডারে পড়ছে তিনজন। কারা কারা? বিনিয়োগ বৃদ্ধি, উন্নত প্রযুক্তি এবং নতুন নতুন উপকরণ। বিনিয়োগ বৃদ্ধি মানেটা কি? যত বেশি আমি বিনিয়োগ করব তত বেশি, বিনিয়োগটা কি জিনিস? উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, ওষুধ, এই যতগুলো কথা বললাম সমস্ত কিছু কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে। এবার দেখো উন্নত প্রযুক্তি। একটু আগেই দেখছিলে উন্নত প্রযুক্তিটা কীভাবে ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক কৃষিতে। তাহলে বোঝাই যাচ্ছে আগে জীবিকা সত্তা ভিত্তিকই ছিল। যত বেশি কৃষির যন্ত্রপাতি ব্যবহার করা হবে, ভূমিকে কর্ষণ করা হবে, বীজকে বপন করা হবে, শস্যাবর্তন ব্যবহার করা হবে এবং উদ্বৃত্তর পরিমাণটা বাড়ানো হবে, তত বেশি এই উন্নত প্রযুক্তির হাত ধরে গাঠনিক পরিবর্তন করে আমরা বাণিজ্যিক কৃষিতে স্থানান্তর হতে পারবো। আর কি? নতুন নতুন উপকরণের ব্যবহার। অবশ্যই নতুন উপকরণ ব্যবহার না করলে তো আর হবে না। সেই পুরানো আমলাতন্ত্রের মতো জমিতে যদি নিড়ুনি ইউজ করি, নর্মাল গরুকে দিয়ে চাষ করাই, মানে কর্ষণ করি জমিটাকে, তাহলে তো হবে না। নতুন নতুন ট্রাক্টর, হারভেস্টার এগুলো ইউজ করতে হবে। আর কি বলছে? আর্থসামাজিক পরিবর্তন, ক্ষুদ্র এবং প্রান্তিক চাষির আর্থসামাজিক উন্নতি। ঠিক আছে, জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে কিন্তু এই প্রান্তিক চাষির সংখ্যা খুবই কমে গেছিল, কিন্তু এখন এদেরও সামাজিক উন্নতি ঘটছে এই বাণিজ্যিক কৃষিতে। আর কি? মিশ্র কৃষি। মিশ্র কৃষি মানে বোঝো? মানেটা হচ্ছে, ধরো মনে করো আমি ধান চাষ করছি, সাথে সাথে আমার খামারে পশুপক্ষও পালন করছি। পশুপালনের জন্য পশুর খাদ্য থেকে আসছে ধানের খড়, তারপরে দুটোকে যদি আমি একসাথে করি তখন সেটা হয়ে যাবে মিশ্র কৃষি। তাহলে এইগুলো কিন্তু একটা আর্থসামাজিক পরিবর্তন, মানে আমরা এখানে লাভের অঙ্কটা বৃদ্ধি করার জন্য এই কৃষিটাকে অ্যাপ্লাই করছি। আর শস্যাবর্তন পদ্ধতিতে আগের দিন পড়িয়েছি যে একই সাথে অ্যাট এ টাইম আমরা নানা রকম মানে বছরের বিভিন্ন সময় একটার পর একটা নানা রকম সবজিকে চাষ করছি। একই জমিতে একই রকমভাবে চাষ না করে নানা রকম চাষ করছি। তাহলে এই সমস্তটার মাধ্যমে কি হবে? জীবিকা সত্তা ভিত্তিক থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক।